সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সেই দিন এই মাঠ কবিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জ্ঞানের একটি জানা বিষয় যে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না। সেজন্য আমরা আবার নতুন করে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর এই অনলাইন কার্যক্রম শুরু করেছি। তো বার্ষিক পরীক্ষার যে কার্যক্রমটা অনলাইন কার্যক্রম আমরা শুরু করেছি, সেখানে নবম শ্রেণীর আজকে আমাদের প্রথম ক্লাস, বাংলা প্রথম পত্রের আজকে প্রথম ক্লাস। অবশ্যই আপনারা অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাসটা আপাতত বন্ধ রাখুন এবং বার্ষিক পরীক্ষার যে অনলাইন ক্লাসগুলো হয় এগুলো আপনারা খেয়াল রাখুন এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের আজকে সেই দিন এই মাঠ কবিতা এবং এটা লিখেছে জীবনানন্দ দাশ। আজকে আমরা প্রথমে এই কবিতাটা নিয়ে আলোচনা করার আগে আমরা এই জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা করি। জীবনানন্দ দাশ 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ এবং মাতার নাম ছিল কুসুম কুমারী দাশ। এই কুসুম কুমারী দাস একজন স্বভাব কবি ছিলেন। আমরা আমাদের দ্বিতীয় শ্রেণীতে একটা কবিতা আছে, আদর্শ ছেলে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই যে এই ধরনের একটা কবিতা আছে, এই সুন্দর এই বিখ্যাত কবিতাটা যে লিখছে কুসুম কুমারী দাস, এই কুসুম কুমারীর সুযোগ্য সন্তান হলো এই জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে বিভিন্ন আমাদের প্রকৃতিকে তাকে কেউ রূপসী বাংলার কবি বলা হয়েছে, তাকে তিমির ধরনের কবি বলা হয়েছে, তাকে নির্জনতার কবি বলা হয়েছে, বিভিন্ন উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে। জীবনানন্দ দাশ তাকে প্রকৃতি খুব বেশি তাকে ডাকতে এবং বাংলাদেশের প্রকৃতি নিয়ে তিনি অনেক কবিতা লিখছেন। প্রকৃতির কাছে তিনি আসলে তিনি কি করতেন, হারিয়ে যেতেন। তিনি বাংলাদেশের প্রকৃতি নিয়ে তিনি বেশি লেখালেখি করতেন। তিনি গজমোহন স্কুল, গজমোহন কলেজ এবং কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজ থেকে তিনি পড়াশোনা করেছেন এবং 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের উপর তিনি কি করছেন, এমএ ডিগ্রি লাভ করছেন। এরপরে তিনি ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক হিসেবে তিনি অধ্যাপনা শুরু করেন। দেখেন, তিনি ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক হলেও তিনি বাংলা ভাষায় বাংলা কবিতা তিনি লিখছেন, অনেক অনেক লেখালেখি তিনি করছেন এবং বাংলা ভাষায় কবিতা লিখে তিনি বাংলা সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হয়েছেন। তার যে সাহিত্যগুলো আছে, তার এই যে প্রকৃতি বিষয়ে তার যে গ্রন্থগুলো আছে, এগুলোর মধ্যে আছে ঝরা পালক আছে, ধূসর পাণ্ডুলিপি আছে, বনলতা সেন আছে, মহাপৃথিবী আছে, সাক্ষী তারা তিমির আছে, কবিতার কথা আছে, রূপসী বাংলা আছে, বেলা অবেলা কালো বেলা আছে, মাল্যবান আছে, সুতীর্থ আছে, এই ধরনের আরো অনেক লেখা তিনি লিখছেন। এই কবি 1954 সালে তিনি কি করেন, কলকাতায় গ্রাম দুর্ঘটনায় আহত হন এবং তার কিছুদিন পরে তিনি কি মারা যান। কলকাতাতে তিনি মারা যান কত সালে, 1954 সালে গ্রাম দুর্ঘটনায় তিনি মারা যান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের রূপসী বাংলার কবি, তিমি ধরনের কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশের আপনার জীবনকাল। তো আমরা তার এই যে সেই দিন এই মাঠ কবিতাটা তিনি লিখছেন, সেই দিন এই মাঠ আসলে কবিতাটা তিনি বলতে তিনি এখানে বোঝাতেছেন যে প্রকৃতি কখনো থেমে থাকে না। আমরা সাধারণত আমরা একদিন মারা যাই, আমরা আমাদের একের পর এক আমাদের জীবন পৃথিবীতে আসি, আবার আমরা চলে যাই, কিন্তু প্রকৃতির যে নিয়মটা আছে প্রকৃতি তার নিয়মে চলে। এখানে নিয়মের কোনো কি হয় না, বার্তাই ঘটে না। প্রকৃতি কারোর জন্য কি করে না, বসে থাকে না। আমি চলে যাবো বলে যে প্রকৃতি আমার শোকাবতী হয়ে স্থবির হয়ে যাবে এরকম না, সে থমকে যাবে এরকম না। প্রকৃতি তার নিজের মতো সে কি চলতে থাকবে। এই পৃথিবীতে বহুত মানুষ আছে, সবাই চলে গেছে, কিন্তু প্রকৃতি তার নিজের মতো সেই আগে যেরকম মনে করেন যে পাখি ডাকতো গাছে, ফুল ফোটে, নদী তার নিজের মতো বয়ে যায়, আকাশে চাঁদ ওঠে, সূর্য তার কিরণ দেয়, এই যেভাবে গাছপালা মানুষকে ছায়া দেয়, গাছপালা মানুষকে ফল দেয়, ফুল দেয়, এগুলো কি শুধু তার প্রকৃতিগত ভাবে কি হয়, চলে যায়। এখানে কবি এই কথাটাই বলতে চাইছেন, মানুষ পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করছে, অনেক মনে করেন যে স্থাপনা তৈরি করছে, সেগুলো ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু প্রকৃতি কি হয়েছে, তারপরে থেমে আছে না। প্রকৃতি আবার নতুন করে কি করছে, মানুষ সেগুলো প্রকৃতি আবার নতুন করে তৈরি করছে, নতুন করে সৃষ্টি করতে। আমাদের সিন্ধু সভ্যতা আছে, আপনি জৈনিক সভ্যতার কথা বলেন, তারপরে মিশরীয় সভ্যতার কথা, অনেক সভ্যতা ছিল, যেসব সভ্যতাগুলো অনেক নগর সভ্যতা, সিন্ধু সভ্যতা পৃথিবীতে সর্বপ্রথম নগর সভ্যতা। তাদের এই নগর সভ্যতাটা অনেক পরিকল্পিত ছিল। সেই নগর সভ্যতায় কি ছিল, সুইমিং পুল ছিল, পয়েন্ট স্টেশন ব্যবস্থা ছিল, তারপরে আপনার রাস্তা সড়কবাড়ি ব্যবস্থা ছিল। এটা অনেক আগের কথা, সিন্ধু সভ্যতাটা। কিন্তু সিন্ধু সভ্যতা কি হয়েছে, কালের বিবর্তনে কি করছে, হারিয়ে গেছে। কিন্তু তাই বলে কি আমাদের এখন কি সেগুলো নাই? হ্যাঁ, এখন আমাদের অনেক আধুনিক সুইমিং পুল হয়েছে, আমরা আধুনিকতা, আমরা রাস্তায় সড়ক বাড়ি দিয়েছি, আমাদের কি করেন ড্রেনেজ ব্যবস্থা ভালো করছি,
কিন্তু সেগুলো হারিয়ে গেছে, কিন্তু প্রকৃতির কোলে কি করে মানুষ সেগুলো কি করছে একের পর এক তৈরি করছে। এই কথাটা কবির এই কবিতার মূল বিষয়বস্তু এটা যে মানুষ একদিন চলে যাবে, কিন্তু প্রকৃতি তার নিয়মের ব্যত্যয়, প্রকৃতির নিয়মের ব্যত্যয় ঘটবে না, প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলবে এবং তার মধ্যে সে কি করবে কাজ করে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা এখন এই কবিতাটা পড়ে আগে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে বলা আছে সেই দিন এই মাঠ লিখেছে কি জীবনানন্দ দাশ। বলছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। বলছে যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি, বলছে যে যেদিনের কথা বলা আছে সেদিন কোন দিন, যেদিন আমি থাকবো না সেদিন কি হবে না স্তব্ধ মানে থেমে যাবে। বলছে যে এই মাঠ কি হবে না থেমে যাবে না, মাঠের যে অবারিত প্রান্তর আছে সেটা কি হবে না, তার বুকে যে অবারিত ফসল আছে, ফুল আছে, ফল আছে, এগুলো কি হবে না সে থেমে থাকবে না। আমি জানি যে আমি চলে গেলে সে আমার চলে যাওয়াতে সে কি হবে নিস্তব্ধ হবে না, মানে থেমে থাকবে না। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখবে স্বপ্ন। আছে এই যে নক্ষত্র তারা নিচে দিয়ে নদী বয়ে যায়, নদীরও তো কিছু স্বপ্ন আছে, নদীর কিছু মানে প্রকৃতির আছে, নদীর একটা গতিময়তা আছে, নদীর বুকে চাঁদের কিরণ লাগে ঝিকিমিকি করে, নদীর সূর্যের আলো নদী ঝিকিমিকি করে। এই যে এগুলো যে আমি চলে যাওয়ার পরে সেই নদী কি করবে, যে নক্ষত্র নিচে যে নদীটা আছে সে কিন্তু স্বপ্ন দেখা কি করবে না বন্ধ করবে না, সেদিনে সে এই ধরনের স্বপ্ন দেখে যাবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। বলছে আমাদের যে পৃথিবীতে আমাদের অনেক যে স্বাদ থাকে, পৃথিবীতে স্বপ্নের যে স্বাদ এটা কবে আর ঝরে। বলছে এটা কি কোনদিন ঝরে পড়ে, মানে এটা কোনদিন বিলীন হয়ে যায় বা এটা কি তোমার ভেঙে পড়ে না, এটা ভেঙে পড়ে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কোনোদিনও ভেঙে পড়ে না, একদম চলে যায় তারপরে আরেকজন শুরু করে, এভাবেই তার পৃথিবীতে স্বাদ মানুষের ইচ্ছা বেঁচে থাকে। বলছে আমি চলে যাব বলে, বলছে আমি চলে যাবো বলে, আমি হারিয়ে যাবো মানে আমি মারা যাবো বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। বলে চালতা ফুল, বলছে আমি চলে যাবো চালতা ফুল। চালতা ফুল একটা ফলের নাম, যেটা এক কথায় একটা টক জাতীয় ফল, যেটা আমরা আচার বানিয়ে খাই এবং আমরা এটা মানে টক জাতীয় ফল হিসেবে আমরা খাই। তো বলছে চালতা ফুল, এই চালতা গাছে যে ফুল হয় সেটা কি শীতকালে সাধারণত এই ফুলটা শিশিরে শীতকালে ফোটে এবং এই শীতকালে শিশির পড়ে সেটা কি হয়ে যায় ভিজে যায় এবং তার নরম গন্ধ মানে মৃদু একটা গন্ধ, খুব বেশি সুগন্ধ না কিন্তু তার একটা মৃদু একটা গন্ধ আছে, চাপা একটা গন্ধ আছে। সেই গন্ধটা একটি নরম গন্ধের ঢেউ সেটি কি ভিজবে না, অবশ্যই ভিজবে। আমি চলে যাবো বলে এই চালটা ফুলটি যেটা বন্ধ হয়ে যাবে, শিশিরের জলে ভেজা বন্ধ হয়ে যাবে না, আমরা জানি যে আমি চলে যাবো, কিন্তু প্রকৃতি এই চালটা ফুলকে প্রকৃতি নিয়মে সে প্রতি সবসময় সে এবং কি শিশিরের জলে ভিজে এবং সে হালকা গন্ধ ছড়াবে। বলছে লক্ষ্মী বেচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, মানে লক্ষ্মী বেচা গান, এখানে গান বলতে লক্ষ্মী মানে একটা পাখিকে বোঝানো হয়েছে, একটা পেঁচা একটা যে পাখি সেটা আমাদের কি করে আমাদের মঙ্গল কামনা করে, তার যে ডাকটা আছে এই ডাকটার মাধ্যমে সে কি করে মঙ্গল কামনা করে। কার কাছে আমরা যদি আমাদের ধন সম্পদের লক্ষ্মী আসছে লক্ষ্মীর কাছে কি করে সে মানে আমাদের মঙ্গল কামনা। বলছে যে ওই লক্ষ্মী বেচাকে তার লক্ষ্মীদের কাছে ওই যে মঙ্গল বার্তা পৌঁছাবে না, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। বলছে অবশ্যই যে লক্ষ্মী বাচ্চা আমি চলে যাবো বলে যে লক্ষ্মী বাচ্চাটা আমাদের জন্য লক্ষ্মীর কাছে যে মঙ্গল বার্তা দেয় বা মঙ্গলের যে গান গায় সেটা অবশ্যই গাবে। পৃথিবীতে যতদিন টিকে থাকবে ততদিন এই সোনার স্বপ্নের স্বাদ আর কি কোনোদিনও ঝরে পড়বে না, মানে প্রকৃতির যে স্বপ্নটা আছে, প্রকৃতির যে গতিময়তা আছে, প্রকৃতির যে নিয়মটা আছে সেটা কোনোদিনও কি হবে না ঝরে পড়বে না, মানে ভেঙে পড়বে না। চারিদিকে শান্ত বাতি, মানে শান্ত বাতি মানে কি খুব ধপধপে বাতি না, খুব স্তব্ধ একটা অবস্থা এরকম পরিবেশ। ভিজে গন্ধ মানে মাটির যে একটা গন্ধ থাকে ভেজা একটা গন্ধ, সেটা মৃদু করলা হালকা নির্জন করলা মানে হালকা হালকা করলা, যেটা কি মানুষের মনকে কি দেয় শান্তি দেয় স্নিগ্ধতা দেয়, সেটা কথা। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু করলা, এগুলো সবকিছু কি করে মানুষকে শান্তি দেয় প্রকৃতি, এবং সবগুলো কি হচ্ছে প্রকৃতির কথা বলে। শান্ত বাতি মানে যখন বেলাটা একটু পরে শান্ত, বিকাল বেলার দিকে তখন শান্ত হালকা মানে বায়ু থাকে, পরিবেশটা শান্ত থাকে এবং সূর্যের আলোটা একটু কম থাকে। ভিজে গন্ধ তখন কি হয় মাটির যে একটা ভিজে গন্ধ, সারাদিন মাটিতে রোদের রক্ত হয়ে যায় তার একটা ভিজে গন্ধ থাকে। মৃদু কোলাহল, এবং কোলাহলটাও কি হয় সন্ধ্যার থেকে সাধারণত কম হয়ে যায়, মৃদু হয়ে যায়, মানে অল্প হয়ে যায়, হালকা হালকা পাখিদের ডাক থাকে, রাখালের ঘরে গরুর ডাক থাকে, এগুলো এই যে হালকা কোলাহলের কথা বলা আছে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। বলছে খেয়া নৌকা মানে কি যেগুলো যে নৌকা দিয়ে মানুষ পারাপার করা হয়, নদীর এক পার থেকে আরেক পারে মানুষকে কি করা হয় পারাপার করা হয়, সেগুলোকে বলা হয় খেয়া নৌকা। এই খেয়া নৌকাগুলো যখন সন্ধ্যাবেলা তারা কি সারাদিন খেয়া পার করার পরে যখন মাটি ক্লান্ত হয়ে যায় তখন এই নৌকাগুলো যখন চরের এক কাছে কি করে বেঁধে রাখে, তারা পরের দিন আবার কার্যক্রম করার জন্য তারা
তারা কি করে এক জায়গায় বেঁধে রাখে, বলছেন খেয়া নৌকাগুলো এসে লেগে চলে, সেই নৌকাগুলো কি করছে খুব চরের কাছে চলে এসেছে। পৃথিবীর এই সব গল্প বেচে ছিল বলছে এই যে পৃথিবীর যে গল্পগুলো আছে শান্ত বাতি মৃদু কলরব মাটির যে ভ্যাপসা গন্ধ, এই যে মনে করেন যে চিরদিন যে নৌকাগুলো সারাদিন খেয়া পার করা করে যে চরে বেঁধে রাখা, এই যে গল্প আমি চলে যাবো বলে এগুলো থেমে থাকে না, আমার পরে যারা আসবে একের পর এক প্রকৃতির নিয়ম অনুযায়ী কি করবে এগুলো চলতে থাকবে। বলছে এই গল্প চিরদিন বেঁচে থাকবে। বলছে এশিয়া ধুলো আর ব্যাবিলিয়ন ছায় হয়ে আছে। এই যে এশিয়া একটা সভ্যতার কথা বলা হয়েছে, এসব মেসোপটেমিয়া অঞ্চল ছিল, ইরাকে যে ইউফ্রেটিস আর টাইগ্রিস নদী ছিল, এই টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে যে মধ্যবর্তী যে সভ্যতাটা গড়ে উঠেছিল এটাকে কি বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতার একটা সভ্যতা ছিল কি এশিয়া সভ্যতা। এখানে এটা কি সিরিয়া থেকে একদল লোক, মরুভূমির একদল লোক, তারা এখানে এসে কি করছিল এই যে আপনার এশিয়া তারা কি সভ্যতা করতো এবং তারা প্রথমে কি করতো কৃষি কাজ করতো এবং তারা যখন জনগণ বেড়ে যায় কৃষি কাজ করার এক পর্যায়ে তারা কি করে তারা হিংস্র রূপ ধারণ করে এবং পাশে যে রাষ্ট্রগুলো ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল সেগুলোতে তারা কি করতো হানা দিত এবং সেগুলো দখল করতো এবং তারা কি ছিল যুদ্ধবিদ্যায় বাংলা তারা খুব সৈনিক ছিল। দেখেন তাদের এত ঐতিহ্য ছিল, শান সভ্য ছিল, কিন্তু সেগুলো আজ কি হয়ে গেছে এই 300 বছর পরে কিন্তু এশিয়ার সভ্যতা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে, সেই কথাটা বলা হয়েছে। আর ব্যাবিলন থেকে একটা ওই মেসোপটেমিয়া অঞ্চলের একটা সভ্যতা, টাইগ্রিস নদীর একটা সভ্যতা কি এই ব্যাবিলন সভ্যতা। এই ব্যাবিলনের সভ্যতা তারা কি ছিল, তাদের আইনে তারা কি ছিল, আইনের দিক থেকে তারা খুব পারদর্শী ছিল, তারা ইউনিফর্ম একটা লিপির উদ্ভাবন করেছিল, লেখাপড়ার দিক থেকে তারা খুব ভালো ভাস্কর্য নির্মাণ করতে পারতো এবং তারা নগর সভ্যতা হাম্বুরাবি তাদের কি ছিল নেতা ছিল। এই যে তারাও একটা তারা কি করছে যে ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করছিল, রাজা নেবুকাদনেজারের স্ত্রীর যে মনোরঞ্জন করার জন্য কি করছিল তারা শূন্য উদ্যান তৈরি করছিল। তাদের যে স্থাপত্যে অনেক অবদান ছিল সেটা কি হয়ে গেছে আজকে ছাই হয়ে গেছে। হচ্ছে এশিয়ার গ্লোয়ার ব্যাবিলন ছাই হয়ে গেছে। এশিয়ার যে সভ্যতা ছিল, এশিয়ার সভ্যতা তাদের কি ছিল অনেক সুনাম ছিল, তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী অনেক সৈনিক ছিল, তারা কিন্তু একের পর এক রাজ্য দখল করেছে, কিন্তু সেগুলো কি হয়ে গেছে ধুলোয় মিশে গেছে। আর এই যে ব্যাবিলনের সভ্যতা ছিল তাদেরও কি ছিল শিক্ষা ক্ষেত্রে অবদান ছিল, আইন প্রণয়নের ক্ষেত্রে অবদান ছিল, এগুলো কি করছে তাদের কি হয়ে গেছে ছাই হয়ে গেছে। কিন্তু তাদের কি সেখানে কি সভ্যতা গড়ে ওঠে নাই? হ্যাঁ অবশ্যই সেখানে এখনো মানুষ বসবাস করে, সেখানে এখনো আবার নতুন করে সভ্যতা গড়ে উঠছে, সেখানে নতুন নতুন স্থাপনা তৈরি হয়েছে। এই যে এক কথা বলছে এশিয়াগুলো মানে এই যে সভ্যতাগুলো একের পর এক নষ্ট হয়ে যায়, কিন্তু তাদের সেখানে সেই প্রকৃতি কি সেখানে থেমে থাকে না, সেখানে আবার নতুন করে সভ্যতা গড়ে ওঠে, আবার নতুন স্থাপনা হয়, আবার নতুন আইন কানুন হয়, আবার নতুন ভাষার সৃষ্টি হয়, প্রকৃতির নিয়মে সেগুলো কি করে একের পর এক তৈরি হতে থাকে। তাহলে সবাই শিক্ষার্থীদের আশা করি আপনারা বুঝতে পারছেন এই কবিতার মূল কথা হলো যে আমাদের জন্য প্রকৃতি কখনো থেমে থাকে না, আমরা চলে যাবো একদিন, প্রকৃতি কিন্তু তার নিয়মে সবকিছু করে যাবে, প্রকৃতি আমাদের জন্য কি যাবে না স্থবির হয়ে যাবে না, আমাদের শোকে শোকাভূত হয়ে যাবে না, তারা তাদের নিয়মের মতো তারা কি করবে কাজ করে যাবে। এটাই হলো এই কবিতার মূল বক্তব্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, আসলে আর বেশি বেশি আরো আপনারা এটা চর্চা করবেন, তাহলে আপনারা আরো বুঝতে সক্ষম হবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এটা বুঝেছেন এবং এটা থেকে আপনাদেরকে একটা কিছু কাজ দিয়েছি বাড়ির কাছে, সেটাও দেখেন। কবি পরিচিতি যে কবি পরিচিতি আছে জীবনানন্দ দাশ, তার যে জীবন কালটা আছে তিনি তার কবি জীবনে কি কি কাজ তিনি করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, তার বাবার নাম কি, মায়ের নাম কি, তিনি কোথায় পড়াশোনা করেছেন, এইগুলো থেকে এবং এখানে বইয়ে আপনার পাঠ্য বইতে কিন্তু শব্দাক্ষর টিকা দেওয়া আছে, এখানে এই বইয়ের এই যে কবিতার ভিতর থেকে কিছু শব্দাক্ষর টিকা দেওয়া, সেগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন এবং সেখান থেকে 10টা নমুনা কি করবেন জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবেন এবং সেই জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর আপনারা সুন্দর করে লিখে রেজাল্ট করে আমাদের স্কুলে আপনারা রবিবার দিন জমা দিয়ে যাবেন এবং পরের রবিবার এসে আপনারা অবশ্যই এটা নিয়ে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই বাইরের কাজটি করবেন এবং রবিবার দিন এসে আপনারা স্কুলে জমা দিয়ে যাবেন এবং পরের রবিবার আপনারা নিয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।